অ্যাপ্রিকট। হ্যালো ফ্রম সাংলা। কিন্তু ইউটিউবে ফেসবুকে যা দেখেছি যে তার থেকে কিছু কম হচ্ছে, যে এত ঠান্ডা চলা যাচ্ছে না। এই যে বরফ, সকাল থেকে খালি বরফই বরফ দেখতে পাচ্ছি। এবার আমি দেখাচ্ছি রিজন যে কেন আসা উচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি মিলি, আর আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব আমার সিমলা যাওয়ার টোটাল সব ডিটেলস। এটা আমি দুটো পার্টে দেবো, কারণ আমরা যেহেতু 9 দিনের জন্য গেছিলাম তাই অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো ব্লগটা। আর যেহেতু ডিটেলসে বলবো তাই ভাবলাম একটু লং করে দেওয়া যায়। বাড়ি থেকে বেরোনোর সময় এই কিউটি বাচ্চাগুলোর মুখ দেখে তারপরে বাড়ি থেকে রওনা দিলাম। আর জানো তো, যেদিন যাচ্ছিলাম সেদিন ছিল হোলি, তাই ওদেরকে আগে রং মাখিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের স্টেশনের দিকে। আগে থাকতে বলে দিই, কেউ যদি লং ভিডিও দেখতে পছন্দ না করেন তাহলে আমি এই সিমলা যাওয়ার সমস্ত কিছু মিনি ব্লগেও আপলোড করেছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। কিন্তু যদি ডিটেলসে জানতে চান যে কোন ট্রেনে গেছিলাম, কত টাকা খরচা হয়েছিল, কী কী সাইড ঘুরেছিলাম, তো সেগুলোর জন্য কিন্তু আপনাদেরকে এই বড় ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমাদের ট্রেন ছিল 1:10 শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে আমরা ধরেছিলাম জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। আর ট্রেনে উঠেই আরও কিছু বাঙালি পরিবারের সাথে দেখা হয়ে গেছিলো এবং তাদের সাথে গল্প করতে করতে গোটা জার্নিটা ভীষণ এনজয় করেছিলাম। তো ট্রেন জার্নি কিন্তু আমার দারুণ লাগে। ট্রেনের পাশে বসে থেকে বাইরের দৃশ্য দেখা, সবার সাথে গল্প হাসি মজা করা, এগুলো কিন্তু প্লেনে বা বাসে একদমই সম্ভব। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন খেয়ে নিয়েছিলাম এই চাউমিন, যেটা খেতে একদমই ভালো ছিল না। তো তারপরে যখন আমাদের ট্রেন দিল্লি ক্রস করছিল তখন আমরা দেখতে পেলাম রেড ফোর্ট। তো এটা আমাদের কাছে একটা উপরি পাওনা। আর ট্রেনের গতিও ভালোই ছিল। দিল্লিতে যে টাইমে পৌঁছানোর কথা ছিল তার আধ ঘন্টা আগেই পৌঁছে গেছিলো। তাই আমরা ওখানে দিল্লিতে নেমে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম, তারপর আবার ট্রেনে উঠে রওনা দিলাম। তারপরে নামলাম গিয়ে সোজা আম্বালা ক্যান্টনমেন্টে। আর আম্বালা ক্যান্টনমেন্টে নেমে ওখান থেকে আমাদের একটা ট্রাভেলার গাড়ি বুক ছিল, যে গাড়িটা ছিল আমাদের 9 দিনের সঙ্গী। আমরা যখন এখান থেকে গেছিলাম, মানে শিয়ালদা থেকে উঠেছিলাম, আমরা ঘেমে উঠেছিলাম লিটারেলি ট্রেনে। আর যখন আম্বালা থেকে নেমেছিলাম তখন অল্প অল্প ঠান্ডার রেশ বুঝতে পারছিলাম। গাড়ি থেকে নেমে ওখানকার একটা ধাবাতে সেদিনের লাঞ্চটা করেছিলাম। বিশ্বাস করো, এটা আমার হোল ট্রিপের সবথেকে বেস্ট লাঞ্চ ছিল। তন্দুরি রুটি, ভাত, ছোলে ভাটুরে, ডাল, সব কিছু মিলে কিন্তু আমার দারুণ লেগেছিল। আর সব থেকে ভালো কথা কি জানো, খাওয়ার পরে আমাদের ওখানে যেমন মুখ শুদ্ধি থাকে, এখানে ছিল আখের গুড়। আমাদের খেতে দারুণ লেগেছিল এটা। তো এখন আমরা থেমেছি সবজি নিতে কিছু। তো আমি তোমাদেরকে এখান থেকে জাস্ট ভিউটা দেখাচ্ছি। আরাও এক ঝলকে ওখানকার সবজি মার্কেটটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এটা কি বললে বাবা? এটা কুমড়ো, এটা লম্বা কুমড়ো। হ্যাঁ, ওইটা কুমড়ো, এটা কুমড়ো। এটা ওটা এটা কি? হ্যাঁ, লাউই তো। সবজি হঠাৎ করে কেন কিনছি, এটা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। সব কিছু আমি কিন্তু লাস্টে গিয়ে ক্লিয়ার করছি। তো আমরা চলে গেছিলাম তারপরে সিমলা শহরে। সিমলাতে কিন্তু আমাদের একদিনের স্টে ছিল, তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম সিমলার মার্কেটের উদ্দেশ্যে। তারপর সিমলার মার্কেটটা একটু এক্সপ্লোর করতে লাগলাম। ওখান থেকে হেঁটে আগে যেতে হয়েছিল আমাদেরকে লিফটের কাছে। আর সিমলা মার্কেটটা যে এতটা উপরে এটা আমাদের কারোর আইডিয়া ছিল না, কারণ এই যে প্রথম লিফটটা গেলাম এরপরে আরেকটা লিফট ছিল, তো দুটো লিফট পাল্টে আমাদেরকে সিমলা মার্কেটে ঢুকতে হয়েছে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা উচ্চতায় আমরা ছিলাম। নিচে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকেই কিন্তু আমরা উঠেছিলাম। তারপরে আর দেরি না করে আমরা হাঁটতে শুরু করলাম। দেরি না করে বললাম কারণ হচ্ছে সিমলা মার্কেট কিন্তু 8:30 9টার মধ্যে প্রায় বন্ধ হয়ে যায়। আর টোটাল ট্যুরের মধ্যে যদি সবথেকে কোনো বাজে এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা হলো এই সিমলা ঘোরাটা। আমরা কেন জানি না ওই দিন গেছিলাম, কারণ ওই দিন এত হাওয়া দিচ্ছিল আর এত বৃষ্টি হচ্ছিল, ঠান্ডায় আমাদের সকলের অবস্থা খারাপ হয়ে গেছিল। এখানে দেখতে পাচ্ছ যে বৃষ্টি কতটা পরিমাণে হয়েছিল, সব কিছু কিন্তু ভেজা ছিল। আমরা অর্ধেক জায়গা ঘুরতেই পারিনি। ইভেন আমরা ভেবেছিলাম মার্কেটেও কিছু টুকটাক কেনাকাটি করব, সেটাও সম্ভব হয়নি। তাই ওখানকার যে ফেমাস চার্চ সেটা ঘুরলাম, ঘুরে ওখানকার ফেমাস যে কালী মন্দির সেটাও দর্শন। আমি ম্যাপেও দেখলাম তো এটা। তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, তাই আমরা ভাবলাম আজকের মতো এই পর্যন্তই থাক। তারপরে একটা মন্দির দেখে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো মেয়ে যেটা
এক্সপিরিয়েন্স হচ্ছে। বৃষ্টিও বৃষ্টির মতো হয়েছে, আর এত হাওয়া দিচ্ছে যে এত ঠান্ডা চলা যাচ্ছে না। এগুলো সব কুয়াশা পড়ে গেছে, দেখতে পাচ্ছ? বৃষ্টি হওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই গোটা কুয়াশা পড়ে গেছে এগুলো। তো অর্ধেক কাক ভেজা হয়ে হোটেলে এসে সবারই অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি রাত্রে ডিনারটা সেরে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন ভোর ভোর ওঠে ভোরের সিমলাকে নমস্কার করে বলেছিলাম যে কালকের এক্সপিরিয়েন্সের জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর আমরা বেরিয়ে গেছিলাম সাংলার উদ্দেশ্যে। আর এই জায়গাটা এসেই না আমার মনে হচ্ছিল যে হাতে একটা আইফোন থাকলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, যতদিন না ভালো ভিউস আসছে ততদিনই অ্যান্ড্রয়েড দিয়েই চালানো যাক। তারপরে গাড়িতে উঠে সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিয়েছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার পথে যখন এই বরফগুলো দেখতে পাচ্ছিলাম, মনে যে কি আনন্দ হচ্ছিল কি বলবো। সিকিম ঘুরে তো ভীষণ ভালো লেগেছিল, কিন্তু সেখানে একটু বরফ পায়নি, আর সেই আশাটাই এখানে মিটছিল। প্রথমেই অল্প অল্প বরফ দিয়ে, তারপরে দাঁড়াও আরো অনেক কিছু বাকি আছে। তো ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা সাংলার উদ্দেশ্যে। এবার একটা সত্যি কথা বলি, পাহাড়ে ভ্রমণ করতে গেলে না বেশিরভাগ সময় দেখবে আমাদের গাড়িতেই কেটে যায়, কখনো 7 ঘন্টা 8 ঘন্টা। ইভেন আমরা যখন মানালি গেছিলাম সেখানে তো 12 ঘন্টা 14 ঘন্টার মতো লেগে গেছিলো। কিন্তু পাহাড়ি জার্নিতে এই যে রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাও, এগুলোই কিন্তু আসল মোমেন্ট। সিমলাতে গিয়ে কেনাকাটা করতে পারিনি, তার যে একটু দুঃখ হয়েছিল সেটা পূরণ হয়েছিল রামপুরে এই ফাগ মেলা দেখে। জানেন না তাদের জন্য বলে দিই, ফাগ মেলা হলো হিমাচল প্রদেশের রামপুরের একটা বিখ্যাত মেলা। এটা কিন্তু অনেক দিন ধরে চলে, প্রচুর দোকানপাট বসে। দেন গাড়ি থেকে দেখতে পেলাম জিলিপি ভাজা হচ্ছে, ভাবলাম গাড়ি থেকে নেমে যাব, কিন্তু ড্রাইভার কাকু বলল যে এখানে যদি আর বেশিক্ষণ দাঁড়াই তাহলে আজকে হয়তো আমাদের আর সাংলা পৌঁছানো হবে না। আর সাংলা পৌঁছাতে গিয়ে আমাদের যে কি বিপত্তি হয়েছিল তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি। আর 3 ঘন্টা 3.5 ঘন্টা এই ট্রাফিকে থাকার পরে যখন আমরা সাংলার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন দেখলাম আকাশের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর রাস্তার অবস্থা তো বুঝতেই পারছো পাহাড়ে কেমন হয়। তো আমাদের ড্রাইভার কাকু একদমই যেতে চাইছিলেন না, উনি বলছিলেন এখানে কোথাও হোটেল নিয়ে থেকে যেতে। কিন্তু তারপরে এই যে দৃশ্যটা আমাদের জন্য ওয়েট করছিল, সেটা যদি একটু ঝুঁকি না নিতাম তাহলে কি দেখতে পেতাম বলো? আমরা এটা কেউ এক্সপেক্ট করিনি। একবার ভেবে দেখো তো, যে মেয়েটা ছোটবেলা থেকে ফ্রোজেনের ওই গান ওই আইস দেখে বড় হয়েছে, সে কোনোদিনও ভেবেছিল যে সিমলাতে গিয়ে এরকম স্নোফল দেখতে পাবে, তাও আর এতটাই স্নোফল হয়েছিল যেখানে আমাদের হোটেল সেখানে গাড়ি নাকি ঢুকতেই পারবে না। তাই আমাদেরকে লাগেজ রেখে জাস্ট নিজস্ব একটা যে ব্যাগটা ছিল কাছে, সেই ব্যাগ নিয়ে আমরা চলে গেছিলাম হোটেলের জন্য। 15 মিনিটের মতো লেগেছিল যেতে। আর এই ঠান্ডা, বুঝতে পারছো আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিল, মানে লিটারেলি নাক মুখ থেকে খালি জল আসছিল, এতটাই ঠান্ডা। বরফটা কতটা এখানে বুঝতে পারছো, তাহলে ভেবে দেখো যে এখানে কতটা পরিমাণে স্নোফল হয়েছে। সাংলাটা কিন্তু আসলে একটা অফবিট জায়গা, যেটা আমরা আমাদের এই ট্যুরে রেখেছিলাম। বেশিরভাগ লোক সাংলাটাকে স্কিপ করে যায়, সিমলা কুল্লু মানালি এইরকমই প্ল্যান করে, কিন্তু আমার মতে তোমরা সাংলাটা অবশ্যই যেও একবার। তো আমরা এখন আছি সাংলাতে, আর এখানে ওয়েদার -1 ডিগ্রি, রাতে -12 ডিগ্রি অবধি টেম্পারেচার নেমেছিল। তো আমাদের মুখের চোখের অবস্থা দেখে বুঝতে পারছো, আবার আমরা যেহেতু গাড়ি আসেনি হোটেল পর্যন্ত, আবার আমাদেরকে 500 মিটার দূরে গিয়ে লাগেজগুলোকে বয়ে বয়ে আনতে হয়েছে। তো জানি না এখন হোটেলে কতক্ষণ থাকতে হবে, কত দিন থাকতে হবে, কারণ রাস্তা পুরো জ্যাম। আজকে চিটকুল যাওয়ার প্রোগ্রাম ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তো দেখা যাক পরে যাওয়া যায় কি না, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে। এটা হলো আমাদের রুম থেকে ভিউ, এই ব্যালকনি, চারিদিকে এই যে আপেল গাছ যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখন গোটা বরফে ঢেকে গেছে, পুরো বরফে ঢেকে গেছে, রাস্তা সব জ্যাম হয়ে গেছে। এখন একটু বাইরে বেরিয়েছি, দেখা যাক বাইরের অবস্থা, তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা দেখো শুধু বাইরের অবস্থাটা। আস্তে আস্তে বরফগুলো গলছে, হ্যাঁ আস্তে আস্তে বরফগুলো গলছে। এবার যেটা হবে সেটা হলো ভীষণ স্লিপারি হয়ে যাবে, রাস্তাটা ভীষণ স্লিপারি হয়ে যাবে, তো সাবধানে হাঁটতে হবে। এই যে বরফগুলো গলছে, তাই রাস্তা একদম জল জল হয়ে আছে। আরে আপেল বাগানটা দেখো, এই গাছে কিন্তু আপেল হয়। হ্যাঁ, এখন এখানে স্নো পড়েছে, সকালের দিকটা আরও অনেকটা স্নো ছিল, কিন্তু সেটা তখন দেখাতে পারিনি, কারণ ফোনে একদমই চার্জ ছিল না। কাল থেকে ফোন ডেড হয়ে পড়ে আছে, তো আজকে চার্জে দিয়ে এই ভিডিওগুলো করা হচ্ছে।
এতদিন শুধু মুভিতে আর ফেসবুকে ইউটিউবে বরফ দেখেছি, আজকে সত্যি বরফটা চোখের সামনে দেখে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। সকালবেলা ভিউটা ছিল জাস্ট অসাধারণ, অসাধারণ। পুরো সুইজারল্যান্ড ভাইব। আমি জানি না সুইজারল্যান্ড কেমন হয়, কোনোদিনও তো যাইনি, কিন্তু ইউটিউবে ফেসবুকে যা দেখেছি এটা তার থেকে কিছু কম নয়। দারুণ, এটা দারুণ। এই দূরে এইসব বাড়ি দেখে মনে হচ্ছে এখনো কোনো লোক ওঠেনি। কালকে যখন এসেছিলাম মানে আসা যাচ্ছিল না, রাস্তা দেখে মনে হচ্ছিল হয়তো ওখানেই ডেড, কিন্তু এই দৃশ্যটার জন্য হয়তো আসতেই হতো। পোজ দাও তো দেখি একটু। দেখো এটা হচ্ছে আপেল গাছ। আপেল গাছের এই যে অংশটা কাটা আছে, এখান থেকে ফুল হবে, ফুল হয় তারপরে এই গাছগুলোতেই হবে কিন্তু আপেল। সকালে এই জায়গাগুলো একদম বরফে ভর্তি ছিল, আর এই সব বরফগুলো জমে জমে পড়ছে, আর রাস্তা এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু কথাটা হচ্ছে এখন যে আমাদের আজকে চিটকুল যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে, কারণ এতটা বরফ পড়ে গেছে আর পুলিশ পারমিশন দেয়নি। তো আজকের দিনটা আমাদেরকে এখানেই কাটাতে হবে। আর এখন তো এটা ট্রেন্ডিং যে পাহাড়ি জায়গায় গেলে বরফের সাথে শাড়ি পরাটা ম্যান্ডেটরি, কিন্তু আমি কোনো শাড়ি নিয়ে যাইনি। আর ওই দিনটা ফাঁকা ছিল বলে মায়ের কাছ থেকে একটা শাড়ি নিয়ে আমি ভাবলাম পরে একটু রিল করা যাক। বরফে গিয়ে তো করিনি, কিন্তু যেটা করেছিলাম সেটা আমার মিনি ব্লগে আপলোড করা আছে। তো তারপর দুপুরবেলা টানা ঘুম দিয়ে বিকেলের দিকে বেরিয়ে গেছিলাম আমরা সবাই মিলে ওখানকার একটা মন্দির দর্শন করার জন্য। আর এখানে একটা গভীর আলোচনা হচ্ছে, সেটা হলো যে আমরা বনফায়ার করতে চেয়েছিলাম, আর বনফায়ারের জন্য ওনারা আমাদের কাছে 2000 টাকা চেয়েছিল, যেটা আমরা একদমই দিতে নারাজ। আমরা এদিকে বনফায়ারে 2000 টাকা দেবো কি দেবো না সেই চিন্তা করছি, আর এখানে দেখো ভাইয়ের কোনো চিন্তাই নেই, ও ওর মতো ঘুরছে ফিরছে। তারপরে আমরা সবাই মিলে রওনা দিলাম ওখানকার ফেমাস একটা নাগ টেম্পল দেখার জন্য। আমি জানি অনেকেই বলবে যে সাংলাতে এমন কি আছে, তেমন তো কিছুই দেখার মতো নেই বা আকর্ষণ কিছুই নেই, কিন্তু আমার মনে হয় সিমলা, মানালি বা কুল্লু সব কিছু জায়গায় ভালো এক্সপিরিয়েন্স। আমি তোমাদের সাথে সেটা পরে পরে শেয়ার করব, কিন্তু সেই জায়গাগুলো না অনেকটাই ক্রাউডেড। একটু পাহাড়ে গিয়ে যদি নিজের মতো করে শান্তি না নিতে পারলাম তাহলে আর কী বা ঘুরলাম। পাহাড়ে থেকে পাহাড়ে রাত কেমন হয়, পাহাড়ের দিন কেমন হয়, পাহাড়ের ভোর কেমন হয়, পাহাড়ি মানুষ কেমন হয়, সেগুলোই যদি জানতে না পারলাম তাহলে কেনই বা ঘোরা। আমার কাছে ঘোরার ডেফিনেশনটা একটু আলাদা। সারা জীবন অনেক অর্থ সঞ্চয় করে অনেক টাকা জমিয়ে ব্যাংকে রেখে কি হবে? যদি দুনিয়াকে জানতে চাও, নিজেকে জানতে চাও, তাহলে আমার মনে হয় একটু টাকা খরচ করে বাইরে ঘুরে আসা অনেক ভালো। আর যখন নাগ টেম্পেলে গেলাম, অ্যাজ ইউজুয়াল আমাদের ভাগ্য যে নাগ টেম্পল সেদিন খোলা ছিল না, কিন্তু সৌভাগ্যবশত এই দিদার সাথে আমার দেখা হয়ে গেছিল, যিনি মন্দিরে প্রায় কাজ করছেন আজ 20 বছর ধরে। উনি আমাকে মন্দিরের খুঁটিনাটি অনেক গল্প বলছিলেন, সেই গল্পগুলো তো এখন আর মনে নেই, কিন্তু ওনার সাথে কথা বলে আমাদের সবার ভীষণ ভালো লেগেছিল। শুধুমাত্র ওনার সাথেই যে কথা হয়েছিল তা নয়, ছোট্ট পুচকে বাচ্চা ছিল অনেকে যারা খেলা করছিল মন্দিরে, তাদের সাথেও অনেক ফটো তুলেছি, অনেক গল্প করেছি। তারপরে আমরা মন্দিরে নিজেদের মতোই করে কিছুক্ষণ ধরে ঘুরছিলাম, আর সেদিন না একটা ভালো জিনিস দেখেছিলাম। পুরীতে ঘুরতে গিয়ে যে দারুণ এক্সপিরিয়েন্সগুলো হয়েছিল তার মধ্যে এক হলো সমুদ্রের সূর্যাস্ত। আজকে দেখেছিলাম আমরা পাহাড়ের সূর্যাস্ত, ভীষণ সুন্দর লাগছিল জানো তো। হঠাৎ করেই যেন সব কিছু আলো নিয়ে ওই সূর্যি মামা কোথায় পাহাড়ের কোলে লুকিয়ে গেছে। আর বাঙালি যেখানেই যাক সব কিছুর জন্য তাদের কাছে একটা উপায় থাকে। এই আন্টি তাই সবাইকে বললো চল রাস্তা থেকে কাঠ কুড়িয়ে নিয়ে যায়, কাঠের জন্য 2000 টাকা দিতে কেন যাব। আর আমরা সবাই তাই করলাম, সব কাঠগুলো গুড়িয়ে নিয়ে হোটেলের দিকে রওনা দিলাম বনফায়ার করার জন্য। আমাদেরকে বলেছিল 2000 টাকা দিলে তবে বনফায়ার করবে, আর আমরা সবাই হাতে করে কাঠ বয়ে এনেছি। হ্যাঁ, হাতে করে কাঠ বয়ে এনেছি, সেগুলো দিয়ে আবার ক্যাম্প ফায়ার বানাবো। দেখা যাক আদৌ জলে কিনা। গুড়িয়ে গাড়ি এদিক থেকে তো অনেক কিছু এনেছি, দেখা যাক এবার সেটা আদৌ জলে কিনা। বনফায়ারের জন্য কাঠ জোগাড় হয়ে গেছে, আরো আসছে, রাস্তাছে। এখন আমাদের বনফায়ার হচ্ছে।
এসে গেছে আমাদের মোমো। মোমো আর কফির সাথে ভূতের গল্প আর সাথে চলছিল বনফায়ার। এমনভাবেই কাটলো সাংলাতে একটা রাত। পরের দিন সকালে উঠে শুনলাম যে চিটকুলের রাস্তা খুলে দিয়েছে, তাই আমরা ব্রেকফাস্ট করে চিটকুল ঘুরে আসতে পারি। তারপর ওখান থেকে আমরা রওনা দেব কালপার জন্য। আর এইখানটায় দেখতে পাচ্ছ এই ধসটা কিন্তু কিছুক্ষণ আগেই হয়েছে, তবু আমাদের ড্রাইভার কাকু ভরসা দিয়ে নিয়ে গেল যে না না উনি ঠিক ম্যানেজ করে নিতে পারবে। তারপরে আমরা গেছিলাম চিটকুলে। চিটকুলে রাস্তায় যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য দেখছিলাম না, আমি এখানে জাস্ট বলতে পারবো না। আমি ক্যামেরা বন্দি করেছি এগুলো ব্লগ করার জন্য, কিন্তু সত্যি এই ক্যামেরা বা আমি যে বলছি এগুলো কোনোটাই চিটকুলের সৌন্দর্যকে ডেসক্রাইব করতে একদমই পারবে না। চিটকুল হলো হিমাচল প্রদেশ তথা ইন্ডিয়ার একদম লাস্ট ভিলেজ, যেখানকার সৌন্দর্য অতুলনীয়। প্রকৃতি যেন নিজের ঢেলে সাজিয়েছে সবকিছু সেখানে। স্বপ্নকে আঁকে তুমি নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে তুমি। আমরা আমাদের ট্যুরে মেনলি অফ বিট জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করেছি। এই পার্টে আমি কিছু কিছু দিলাম, পরের পার্টে আমি বাকিটা দিয়ে দেব। আর আমার ঘোরা টোটাল খরচা হয়েছিল 18,000 টাকা। হ্যাঁ, 18,000 টাকা, নট ইভেন 20,000। তো আমি তোমাদেরকে পরের ব্লগে সমস্ত কিছু আবার ডিটেলসে বলে দেবো যে এত টাকা কি করে কম হলো বা আমরা কিভাবে কি প্ল্যানিং করেছিলাম। আর চিটকুল জায়গাটা খুবই সুন্দর, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি শান্ত সেই জায়গা। চিটকুলের এখানকার যে দৃশ্যটা না, আমি সত্যি বলছি এই দৃশ্যটা আমার চোখে সারাক্ষণ ভেসে থাকবে, যে এরকম একটা সুন্দর যে জায়গা পৃথিবীতে কোথাও থাকতে পারে বলে, তাই এই চিটকুলে না গেলে মনে হয় আমার অধরাই থেকে যেত। আর চিটকুলে কিন্তু অ্যাকোমোডেশনের ভীষণ ভালো ব্যবস্থা আছে, ওখানে প্রচুর হোটেল আছে। আমরা ভাবছিলাম যে চিটকুলে আরেকদিন স্টে করলে হতো, কিন্তু যেরকম প্ল্যান করে গেছিলাম ওটা তো ওখানে ছিল না, তাই এটাকে স্কিপ করতে। বেশ কিছুক্ষণ চিটকুলে ঘোরার পরে আমরা রওনা দিলাম আমাদের হোটেল সাংলাতে। এখানে না ভীষণ ঠান্ডা ছিল, শুধু জলটা দেখো এখানে পড়ছে, তার কিছুক্ষণের মধ্যেই না জিনিসটা বরফ হয়ে যাচ্ছে। তাই আমাদের একটু কষ্টও হচ্ছিল, তাই ভাবলাম যে হোটেলে ফিরে যাওয়া যাক। কারণ হোটেলে লাঞ্চ করে আমাদের প্রোগ্রাম ছিল যে ওই দিন আমরা যাব কালপার জন্য। আর আমি নেক্সট মিনি ব্লগে কালপা যাওয়া, আমাদের মানালি ঘোরা, ইভেন আরও কিছু অফবিট জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ওভারঅল তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি এই রকম ভিডিও আরও কিছু দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে বাই, সবার সাথে দেখা হচ্ছে তাহলে নেক্সট মিনি ব্লগে। পার্ট 2টা কিন্তু অবশ্যই দেখবেন, সেখানে আমার ঘুরতে যাওয়ার ডিটেলস ব্লগ আর কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। ওকে বাই, দেখা হচ্ছে তাহলে নেক্সট মিনি ব্লগে। সবাই বলে যে সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং হয়, কিন্তু আমরা সেটা পাইনি। হাই বলো।